বেলপাহাড়ি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত, আর তার থেকেও বেশি সবুজ নাম না জানা ঢেউ খেলানো ছোট ছোট পাহাড়ের সারি। আমার কল্পনায় বেলপাহাড়ি শীতের সকালের কুয়াশা মাখা একটা ছোট্ট জনপদ, যার সীমানার বাইরেই লুকিয়ে আছে নানা রকম রহস্য। তবে সেই রহস্যেরা পথিককে ভয় পাওয়ায় না, বরং কাছে ডেকে নিজেকে উজাড় করে দেয়। বেলপাহাড়ি সীমানার বাইরেই আছে ঠিক এইরকমই ছোট্ট একটা জায়গা, বদারি। অগাস্ট মাসে শীতের কুয়াশা নেই, তবে শালপিয়াল মহুয়ার জঙ্গল আছে, নরম ঘাসের স্পর্শ আছে, বহুকাল পুরনো জঙ্গলের বুনো গন্ধ আছে, অখণ্ড নীরবতা আছে, আর আছে কোলাহল থেকে দূরে বেলপাহাড়ির সীমানার বাইরে প্রকৃতির কোলে একটা ছোট্ট সুন্দর রিসর্ট। সেই নীরবতার টানে শহরের কোলাহলকে পেছনে ফেলে রেখে এইবারে আমার গন্তব্য বেলপাহাড়ি থেকে মাত্র 7.5 কিলোমিটার দূরের একটা ছোট্ট গ্রাম। গ্রামের নাম বদারি। আর আমি যখন যাচ্ছি তখন অবশ্যই যাত্রাপথ, থাকা খাওয়ার জায়গা, লোকাল এবং বেলপাহাড়ি সাইট সিইং এই সবই দেখাবো। তাহলে দেরি না করে শুরু করা যাক। আজ 26শে অগস্ট। এইবারেও যাত্রা শুরু হাওড়া স্টেশন থেকে। হাওড়া থেকে সকাল 6:30-এর ইস্পাত এক্সপ্রেস ধরে নামার কথা ছিল একটা নতুন স্টেশনে, মানে আমার কাছে নতুন। কিন্তু শেষ অবধি সকাল 6:30টার ইস্পাত ডিলে হয়ে ছাড়ার সময় দাঁড়ালো সকাল 9:30টায়। প্ল্যাটফর্মে দিতেই আমি কামরায় উঠে নিজের সিটে বসে পড়লাম। অলরেডি 3 ঘন্টা ডিলের ট্রেন ছাড়লো আরও 13 মিনিট লেট করে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কাঁকড়াঝোড়। কাঁকড়াঝোড় থেকে বেলপাহাড়ির দূরত্ব ওই 25 কিলোমিটার মতন। কিন্তু কাঁকড়াঝোড়ের সব থেকে কাছের স্টেশন ঘাটশিলা হলেও বেলপাহাড়ি থেকে কিন্তু ঝাড়গ্রাম অথবা চাকুলিয়া স্টেশনই কাছে। আমি যেখানে চলেছি মানে বদারি, সেটা বেলপাহাড়ির একদম কাছে হলেও কিন্তু প্রপার বেলপাহাড়ি টাউন নয়। বেলপাহাড়ি থেকে ওই 8 কিলোমিটার দূরে। আর সেখানে পৌঁছতে হলে বুদ্ধিমানের কাজ হবে ঝাড়গ্রাম আর ঘাটশিলার ঠিক মাঝের স্টেশন চাকুলিয়ায় নামা। একে নতুন স্টেশন, তাই ট্রেন লেট, তার উপর পিক আপ ড্রপ পর্যন্ত ঠিক করা নেই, অর্থাৎ নেমে ব্যবস্থা করতে হবে। পুরো প্ল্যানটাই হয়েছে দুম করে। আজ 26 তারিখ ভোরবেলায় আমি ট্রেনে চাপছি। এই টিকিট আমি কেটেছি গতকাল বিকেলে, অর্থাৎ 25 তারিখে। আগেও বলেছি এই রুটে টিকিট না পাওয়ার চাপ নেই। ট্রেন ফাইনালি চাকুলিয়া পৌঁছলো দুপুর 1:15টায়। ছোট্ট স্টেশন, ওভারব্রিজে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়েই বাইরে পড়বে অটো স্ট্যান্ড। একটু বার্গেনিং করে 600 টাকায় রিজার্ভ করে উঠে পড়লাম অটোতে। চাকুলিয়া থেকে বেলপাহাড়ি অবধি রিজার্ভ অটোর স্ট্যান্ডার্ড ভাড়া 500 টাকা। বদারি যেতে প্রথমে 700 চাইবে, কিন্তু 600-তে রাজি হয়ে যাবে। কম খরচে যেতে হলে রিজার্ভ না করে চাকুলিয়া স্টেশন থেকে বেলপাহাড়ি রুটের শেয়ার্ড অটোতে উঠে পড়তে হবে। ভাড়া পড়বে 40 টাকা। তারপর বেলপাহাড়ি থেকে টোটো রিজার্ভ করতে হবে, তার ভাড়া নেবে 100 টাকা। কিছুক্ষণের মধ্যেই শহুরের রাস্তা শেষ হয়ে সবুজের সমারোহ বাড়তে থাকলো। মাঝে মাঝে 2-1টা ছোট ছোট গ্রাম পড়বে। এইটা বেলপাহাড়ি মোড়। এখান থেকে বাঁদিক গিয়ে ওদলচুয়া কাঁকড়াঝোড়ের রাস্তা ধরবো আমরা। সেই পথেই পড়বে বদারি। বেলপাহাড়ি মোড় থেকে পাহাড়িয়া রিসর্ট অব্দি রাস্তা কিন্তু খুব ভালোভাবে মার্ক করা আছে। বিভিন্ন জায়গায় রিসর্টের সাইনবোর্ড লাগানো আছে তীর চিহ্ন দিয়ে। নিজেরা গাড়ি চালিয়ে এলেও কোনো চাপ হবে না। এক ঘন্টা অটো চালার পর পৌঁছে গেলাম গন্তব্যে। সবুজের মাঝখানে একটা রিসর্ট। এখনো পুরোপুরি তৈরি নয়, কাজ চলছে। রিসর্টের পেছনেই একটা ছোট্ট পাহাড়। রিসর্টে ঢুকে আগে চললাম নিজের রুমের দিকে। সামনে এক ফালি বারান্দা পেরিয়ে ঘর। বেশ বড়সড় ঘর। চলুন আগে রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে রুম। এখানে একটা ডাবল বেড দেওয়া আছে, 2টো বালিশ, মানে 2জন শুতে পারবে। এই বেডটাও 2জন শোয়ার মতোই। বাচ্চা কাচ্চা থাকলে
তাহলে 3 জন হয়ে যাবে। এই রুমটায় 4 থেকে 5 জন আরামসে থাকতে পারবে। ওখানে একটা টেবিল দেওয়া আছে, ছোটো অ্যাস্ট্রে দেওয়া আছে, টিভি আছে, এসি আছে, একটা আয়না আছে যেটা খুব জরুরি, আর বেশ ভালো স্পেস আছে কিন্তু রুমটায়। এখানে বসার জায়গা টেবিলও করা আছে, তাছাড়াও কিন্তু প্রচুর স্পেস রুমটায়। আর ওয়াশরুমটা এই অ্যাটাচড ওয়াশরুম, কমোড আছে, গিজার আছে, এই হচ্ছে বেসিন। ঠিক আছে, ঠিকঠাক স্পেস, ছোটো না একদম বিশাল বড় কিছু না, বাট ছোটো না। এই রুমটার জন্য আমার পড়ছে, যেহেতু আমি একা আছি, তো আমার পড়ছে হচ্ছে 2000 টাকা পার ডে, 4 বেলা খাওয়া দাওয়া থাকা নিয়ে এসি রুমে। এখানে 2 জন যদি আসে তাহলে কিন্তু পার হেড পার ডে পড়বে 1400 টাকা। আমি একা এসেছি বলে আমার অনেকটা বেশি পড়ছে। আর রুমের বাইরে একটা ব্যালকনি আছে, এই একটুখানি এক ফালি ছোট্ট বারান্দা, আর নিচেই বাগান, আর এই মোটামুটি সবুজ চারপাশে। রুম থেকে বেরোলে আড্ডা মারার জন্য এইখানে একটা বসার জায়গা করা আছে। এই বসার জায়গাটায় অন্তত 4-5 জন আরামসে বসে আড্ডা দিতে পারবে। আর এখানে লাঞ্চ ডিনার আপনারা চাইলে রুমেও নিয়ে নিতে পারবেন। বাইরের দিকের গোল কটেজগুলো কাল দেখাবো। রুমে ঢুকে স্নান সেরে নিয়ে আগে চললাম লাঞ্চ করতে। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। এই লাঞ্চ করতে চলে এসেছি। এই হচ্ছে লাঞ্চ ডিনার খাওয়া দাওয়ার জায়গা, এটা ব্রেকফাস্ট সব কিছুই। ওনারা কিন্তু আমাকে বলেছিলেন যে রুমে দিয়ে দেবেন, বাট আমি বললাম যে না, আমি বাইরে আসছি, বাইরেই খাবো। তো কেউ যদি রোদে গরমে এসে বেরোতে ইচ্ছে না করে, এসিতে বসে রুমে কিন্তু আরামসে এখানে লাঞ্চ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। লাঞ্চে অনেক কিছু ছিল। থালায় ছিল ভাত, কুমড়োনি, আলু পোস্ত, স্যালাড, পাশে ডাল, মাছের ঝোল আর আমড়ার চাটনি। খিদের মুখে খুবই তৃপ্তি করে খেলাম। খেয়ে উঠে রিসর্টের ভেতরে একটু পায়চারি করে চললাম একটু রেস্ট নিতে। বিকেলবেলা বেরোবো। এই রিসর্টটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে। এই সামনে দেখা যাচ্ছে পাহাড়টা, এখানে একটা কটেজ আছে, আই থিঙ্ক 2টো রুম আছে এখানে, আর অনেক কটা কটেজ আছে। ওই দিকে হচ্ছে আমারটা, যেখানে যে এই বিল্ডিংটায় আমি আছি, গেট দিয়ে ঢুকে এখানটায় আর একটা আছে, এটার ফ্রন্ট হচ্ছে ওই দিকটায়, আমারটার ফ্রন্ট হচ্ছে এই দিকে ওইখানে। আর এই হচ্ছে আমাদের খাওয়ার স্পেসটা, যেখানটায় আমি খেলাম। আর চতুর্দিকটা ছোটো ছোটো টিলা গাছপালায় একদম ঘেরা। বিকেল 4:30 নাগাদ বেরিয়ে পড়লাম। ব্যালকনিতে দাঁড়ালে সামনে যে ছোট পাহাড়টা দেখা যাচ্ছে, এখন ওখানেই যাব। ওই পাহাড়ের নাম চিতি পাহাড়। এই আপাতত বেরোচ্ছি, এখন প্রায় 5টা বাজে, 4:50। হোমস্টে থেকে একজনকে দিল আমার সাথে, উনি আমাকে নিয়ে যাবেন পেছনের পাহাড়টা অবধি। তবে এটা খুব ছোট রাস্তা, মানে এখান থেকে সব মিলিয়ে 15 মিনিটের মতো হাঁটা। আর এই যে ইনিও যাবেন আমাদের সাথে। আমার সাথে হোমস্টে থেকে যে যাচ্ছে, উনি বললেন যে একে রেখে দিয়ে গেলে খুব চিৎকার করবে। চলো, তুমিও চলো। থাকবেই না, তুমি মানুষ করেছো তো, ওই জন্য টানটা হয়ে গেছে, মানে কারোর সাথে থাকবে না। রিসর্টের রহিমদা, ওনার পোষ্য টাইগার আর আমরা 3 জন মিলে চললাম এখন চিতি পাহাড়ের দিকে। রিসর্ট থেকে বেরিয়ে মিনিট 10 হাঁটা। প্রথমে পাকা রাস্তা, তারপর মাটির রাস্তা, তারপর কয়েকটা ঘর পেরিয়ে পাহাড়ের রাস্তা। নিচের দিকটা কিন্তু মাটির রাস্তা, আর তারপরে এই রকম ঘাসের জমি। আর ঘাস জমিটা যেখান থেকে শেষ হচ্ছে, সেখান থেকে শুরু হচ্ছে পাথুরে রাস্তা। রিসর্ট যে ম্যানেজ করে আবির, ওকে জিজ্ঞেস করায় সেই আমাকে বলেছিল যে পাহাড়ে ওঠার রাস্তা আছে। তবে রাস্তা বলতে শিমুলতলার লাট্টু পাহাড়ে ওঠার মতো রাস্তা কিন্তু নয়। লোকাল মানুষ উঠে উঠে পায়ে চলা যে পথ তৈরি হয়েছে, সেই রাস্তা। চল 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 চল। অনেকটা উঠে এসেছি। এখান থেকে হোমস্টে দেখা যাচ্ছে সামনে, আর এই দিকটায় সূর্যাস্ত।
ওইখানে স্যার একটু বসা যায়। আরও একটু ওপরে উঠলাম। এখান থেকে আর সূর্যাস্ত দেখা যাচ্ছে না। মাথার উপর একটা বড় পাথর, ওটাই এই পাহাড়ের চূড়া। বৃষ্টিতে জঙ্গল বেয়ে পায়ে চলা পথ মুছে গিয়েছিল। আমরা পথ ভুল করে এমন জায়গায় এসেছি যে খাড়া পাথর বেয়ে ওঠা ছাড়া উপায় নেই। এই রাস্তায় টাইগার যেতে পারবে না। একটু ঘুরে উঠলে তুলনামূলকভাবে সহজ রাস্তা ছিল চূড়ার ওপরে ওঠার। কিছুক্ষণ এখানেই বসে থেকে হাওয়া খেয়ে নিচে নেমে এলাম। ভাত খালে যে হজম হয়ে গেল তো। নিচে নেমে আশপাশটা ঘুরে দেখলাম কিছুক্ষণ। চারপাশে চাষের জমি আর পুরো এলাকাটা ছোট ছোট পাহাড়ে গোল করে ঘেরা। ওই যে চিতি পাহাড় পেছনে, ওটার উপর আমরা উঠেছিলাম। ওইখান দিয়ে নেমে গ্রামের মধ্যে দিয়ে এই সোজা রাস্তা, এই রাস্তাটা, এই বড়ো রাস্তাটা এখান দিয়ে চলে গেছে ওই রিসর্টের গেট অবধি। আর আমি টাইগার আর টাইগারের মালিককে বাড়িতে পাঠিয়ে, মানে হোমস্টেতে পাঠিয়ে আপাতত খেতে এসেছি এখানে। মানে খেতে আসিনি, ক্ষেত দেখতে এসেছি। টাইগার খুব হাঁপিয়ে গেছিলো আসলে পাহাড়ে উঠে, ছোট ছোট পা বিগল, তো ওর জন্য ওটাই অনেক ওয়ার্কআউট। তবে পাহাড়টার ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, মানে আমাকে হোমস্টে থেকে বলেছিল 15 মিনিট, সব মিলে 15 মিনিটই লেগেছে। হেঁটে যেতে পাহাড়ের ওই গোড়াটা অবধি হেঁটে যেতে 10 মিনিট কি 8-10 মিনিট মতো লেগেছে এটাতে রাস্তাটা দিয়ে, আর ওপরে উঠতে ওই 5 থেকে 7 মিনিট। ছোটনাগপুর মালভূমির এই সব জায়গাগুলো যে ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে, ওটা বেশ বোঝা যায়। ওদিকে দেখতে গেলে মধুপুর, গিরিডি, দেওঘর, শিমুলতলা, ওগুলো তো ছোটনাগপুর মালভূমির মধ্যেই পড়ছে কাইন্ড অফ। কিন্তু ওখানে এই জিনিসটা নেই, মানে এরকম ক্ষেত, ধান ক্ষেত, তার পেছনে পাহাড়, এইটা নেই। ওখানে পাহাড় আছে, রুক্ষ পাহাড়গুলো আছে, কোথাও কোথাও গ্রিন কভার, কিন্তু এই ব্যাপারটা নেই যে মানে গ্রাম বাংলার সবুজ সবুজ ক্ষেত ধাপে 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 চলে গেছে। এই দিকটায় সূর্যাস্ত হচ্ছে, আর এই যে চিতি পাহাড়। একই সাথে মালভূমিতে আবার গ্রাম বাংলায় বিকেল পেরিয়ে সন্ধে নামতে দেখছি যেন। এই দৃশ্য যে কী অপরূপ তা ক্যামেরায় বোঝা সম্ভব নয়, চোখেই দেখতে হবে। কিছুক্ষণ ঘুরে রিসর্টে ফিরতেই চা চলে এলো। খাটিয়ায় বসে হাওয়া খেতে খেতে চা খাচ্ছি, এমন সময় উঠলো ঝড়, আর তারপরেই নামলো বৃষ্টি। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই পাওয়ার কাট। আজ মনে হয় অমাবস্যা। চারিদিকের নিকষ কালো অন্ধকার মন্দ লাগছিল না। শহরে তো আর অন্ধকার হয় না। টিপটিপ বৃষ্টি হয়েই চলেছে। এই অবস্থায় বাইরে খাটিয়া পেতে বসা যাবে না। অগত্যা খাওয়ার জায়গাতেই এসে বসলাম সন্ধ্যেটা কাটাবো বলে। একটু পরেই সন্ধ্যের খাবারে এলো মুড়ি আর আলু পকোড়া। ওনারা আমাকে যতটা মুড়ি আর আলু পকোড়া দিয়েছিলেন সেটা খাওয়ার ক্ষমতা আমার ছিল না। মুড়িটা অর্ধেক করে আনতে বলেছিলাম, এখন যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই অর্ধেক করার পরে, সেটাও এতটা। আলু পকোড়া যা ছিল সেটা অন্য যে কোনো হোমস্টেতে মিনিমাম 2 জনের পোর্শন, কোথাও তো 3 জনেরও। চা পকোড়ার সাথে সাথেই কারেন্টও চলে এসেছে, বৃষ্টিও ধরে এসেছে প্রায়। এখন যেই বৃষ্টিটা হচ্ছে একে বলে ইলশে নুড়ি। তবে আমি আর ঘরে গেলাম না, বাইরেই বসলাম। বৃষ্টি হয়ে হাওয়াও একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এই বাইরে বসে বসে আমি এতক্ষণ মানে রাতের এখানকার ঝিঝির ডাক শুনছিলাম। তো একটা খুব ইম্পর্টেন্ট কথা আমার হঠাৎ করে মনে এলো, যেটা আমি আগে বলিনি, সেটা হচ্ছে এখানে কিন্তু ওয়াইফাই আছে। আর ওয়াইফাই আছে মানে এরকম নয় যে একটাই সেন্ট্রাল ওয়াইফাই গিয়ে কানেক্ট করতে হয়।
প্রত্যেকটা কটেজে একটা করে সেপারেট ওয়াইফাই বক্স দেওয়া আছে এবং তার পাসওয়ার্ড আলাদা। এখানে যে ওয়াইফাইটা দেওয়া আছে এটা এই দুটো রুমেই জাস্ট ইউজ হয়, এটার পাসওয়ার্ড এখানটায় লেখা আছে। এছাড়া ওই কটেজটা আছে, ওখানে একটা আছে, ওটা ফেজ 1, এটা ফেজ 2, আর ওই দিকে ওইখানে বিকেলে যে বিল্ডিংটা দেখিয়েছিলাম ওটা ফেজ 3। তো ওখানে একটা সেপারেট ওয়াইফাই বক্স দেওয়া আছে। তো যারা যেখানে থাকবেন সেখানকার ওয়াইফাইতে কানেক্ট করে নেবেন। আর এত কাছে যেহেতু রুমের পাশেই ওয়াইফাই, তো ওটা একদম ফুল টাওয়ার আর কি। সন্ধেটা এইভাবেই কখনো বারান্দায় বসে চা খেয়ে, কখনো বিপুল পরিমাণ আলু পকোড়া হজম করার উদ্দেশ্যে ভেজা ঘাসে হাঁটাহাঁটি করে, কখনো আবার ডাইনিং এরিয়াতে বসে লেখালেখি করেই কাটিয়ে দিলাম। বদারির বৃষ্টি ভেজা সন্ধ্যা, নিয়ন আলোর বৃত্তের ঠিক বাইরেই অপেক্ষা করে থাকা নিকশ কালো অন্ধকার, এদের দেখতেই তো এতদূর ছুটে আসা। অনেকটা সময় রিসর্টের রহিমদা আর আবিরের সাথে আড্ডা দিয়েও কাটলো। এই কদিন রিসর্টে আমি ছাড়া কেউ নেই, তাই ওদের কাজের চাপও কম। 9:30 নাগাদ ডিনার সেরে ফেলেছিলাম ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন দিয়ে। পাহাড় হোক বা মালভূমি, ডিনারের পরে হাঁটাহাঁটিটা মাস্ট। সঙ্গী হলো টাইগারও, বলা ভালো টাইগারের সঙ্গী হলাম আমি। টাইগার পাহারাদার, আয় দিকে আয়, চ হেঁটে আসি চ। এই চললো টাইগার, ওকে বললাম হাঁটতে যাবো, চ আমার সাথে। প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো, তারপরে মনে হয় ইন্টারেস্ট পেয়েছে, গেটের দিকে যাবো শুনো। তা আপাতত আগে আগেই যাচ্ছে। সোজা সোজা, এদিক ওদিক না, সোজা চলো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর ঘুম। কালকে আবার সাইট সিইংও আছে। গুড নাইট। ঘুম থেকে উঠে বাইরে এলাম যখন, সময় তখন সকাল 7:30। ঠান্ডা হাওয়া বইছে, আকাশে মেঘেদের ভিড়, বাতাসে পাখিদের ডাক, তবে চারিদিক একদম শান্ত। বদরির সকাল যেন ঘুম ভেঙে যাওয়ার পরও চাদর চাপা দিয়ে শুয়ে আছে। সকাল সকাল বেরিয়ে পড়লাম, সঙ্গে রহিমদা। গতকাল বিকেলে পাহাড়ের ওপর থেকে রিসর্টের পাশেই লেকের মতো কিছু একটা দেখতে পাচ্ছিলাম, এখন সেটাই সামনে থেকে দেখতে চলেছি। রাস্তা বলে কিছু নেই, অতএব ঝোপঝাড় জঙ্গলের ভেতর দিয়ে রহিমদাকে ফলো করে চললাম। এই যে রহিমদা আমাকে নিয়ে এলো, এই লেকটার মজাটা এটাই যে এটা লেক নয়। আগের দিনও আপনারা মনে হয় যখন আমি পাহাড়ের চূড়ায় উঠেছিলাম, ওখান থেকে হোমস্টে দেখাচ্ছিলাম, তখন আপনারা এটা দেখতে পাচ্ছিলেন। তো এই দেখুন রহিমদা নেমে গেছে হাঁটু জল। ব্যাপারটা হচ্ছে এবছর এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি কোনোবার হয় না। তো এটা জমি, এমনি জমি, সেখানে জল জমে গেছে, এত অতিবৃষ্টি হয়েছে, দিয়ে এই পুকুরটা হয়েছে, মানে এটা ন্যাচারালভাবে তৈরি হয়েছে। তো রহিমদা আমাকে যেটা বললো যে খুব কড়া রোদ যদি ওঠে তো এটা নাকি শুকিয়ে যাবে, 5-6 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। কিন্তু এখন যে এত বড় জলাশয় দেখে মনে হচ্ছে এটা লেকের মতো, এটা কিন্তু ন্যাচারালি সৃষ্টি হয়েছে বৃষ্টির জলে। ওই যে রহিমদা দাঁড়িয়ে আছে জলের মধ্যে, অতটা চলে গেছে হাঁটু জল, ডিপ নয় এটা। মাঝে মধ্যে দেখা যাচ্ছে ঘাস উঠে আছে, গাছ উঠে আছে, মানে জমি ছিল, জল জমে এই অবস্থা হয়েছে। কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, পেছনে পাহাড়, সামনে লেক, ওপর থেকেও হোমস্টে দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। ফিরে এসে ব্রেকফাস্ট আগে করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল মুচমুচে করে ভাজা পুরি, ঝালঝাল আলুর তরকারি, ডিম সেদ্ধ আর স্যালাড। এক চিলতে রোদ উঠতেই ইনি বসলেন রোদ পোয়াতে, আর আমি চললুম সাইট সিইংয়ের জন্য তৈরি হতে। এই রোদে কিন্তু যথেষ্ট গরম লাগছে। তো আমার মনে হলো সাইট সিইংয়ে যাওয়ার আগে বলে দিই, সেটা হচ্ছে এই হোমস্টেটা কিন্তু এখনও কাজ হচ্ছে। এখানে যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা ঢুকে একদম সোজা ওই পেছন দিকের কটেজগুলো আছে ওই অবধি চলে যাবে, আর একটা ছোটো লেন টাইপের আসবে এই কটেজগুলো অবধি। এখানটায় ভেতরটায় পার্কিং হবে, আর এই যে ঘেরা জায়গাটা বাগান মতো করা আছে, এটার ভেতরেও মানে গাছপালা হবে, পার্ক হবে, চিলড্রেন্স পার্ক হবে, আর তার সাথে একটা কটেজও তৈরি হবে। তো পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়নি এখনও রিসর্টটার, এখনও অনেক, একটা কটেজ হওয়া বাকি, সুইমিং পুল হওয়া বাকি, টুকটাক চিলড্রেন্স পার্ক হেন তেন আরও হবে। তো মোটামুটি আই গেস 1-1.5 বছর পর এলে বা 2 বছর পর এলে আপনারা পুরোটাই পেয়ে যাবেন তখন।
আমি সাইট সিইং করবো বাইকে, খরচ আর সময় দুটোই বাঁচবে। বাইক আর গাইড রিসর্ট থেকেই ঠিক করে দিয়েছিল। আপনারা গ্রুপে এলে অটোতে সাইট সিইং করতেই পারেন, কিন্তু একা একা এলে বাইকই ভালো। আমি যা যা ঘুরে দেখবো, বাইকে সেগুলো ঘুরে দেখতে খরচ পড়বে 800 টাকা, আর অটোতে আরও 400-500 টাকা বেশি। এই যে দাদা, এই দাদাই আমাদের গাইড, আর এই দাদা কিন্তু বেলপাহাড়ির প্রথম গাইড। কিছু জায়গা নিয়ে যাব যেগুলো বেলপাহাড়ি জঙ্গলমহলের স্পট। নম্বর 1 স্পট ঘাগড়া ওয়াটারফলস, তারাফেনি ব্রিজ, তারপরেই রয়েছে খান্দারানি লেক। নামটার খান্দারানি, কিন্তু সৌন্দর্যে ভরা একটা প্রাকৃতিক রূপ সেখানে রয়েছে, জলধারা। আর তার পাশেই রয়েছে গাডাসিনি হিলস। প্রথমে চললাম ঘাগড়া ফলসের দিকে। সাইট সিইংয়ের প্রত্যেকটা রাস্তাই খুবই সুন্দর। রাস্তার দুধারে সৌন্দর্য দেখতে দেখতেই পৌঁছে গেলাম। এই বছর এই অঞ্চলে বৃষ্টি হয়েছে অনেক বেশি, তাই জলের তোড়ও বেশি। ঘাগড়া এক ধরনের জল রাখার পাত্র, আমরা যাকে ঘড়া বলি সেই রকম। এই ঝর্ণার আশেপাশের শিলা ক্ষয় হয়ে তৈরি হয়েছে সেই পাত্রের আকারের গর্ত, সেখান থেকেই নামকরণ ঘাগড়া ফলস। শক্ত শিলার কাঁকড় জলের তোড়ে ঘুরে ঘুরে নরম শিলার ওপর এই গর্ত তৈরি করেছে। প্রায় প্রতিটা গর্তেই দেখতে পাবেন কাঁকড় জমে আছে। কাঁকড়গুলোও ঘষে ঘষে গোলমরিচের মতন গোলাকার হয়ে গিয়েছে। এই যে পাথরের গায়ে ঘামাচির মতো ছোট ছোট কালো পাথর উঠে আছে, এগুলোই শক্ত পাথর। জলের তোড়ে একসময় নরম শিলা থেকে এরা আলাদা হয়ে যায়, তারপর জলের ঘূর্ণিতে পড়ে ঘুরতে থাকে আর ক্ষয় করতে থাকে নরম শিলা দিয়ে গঠিত অংশগুলো। ঘাগড়া ফলসের পাশেই আছে এই বিশালাকায় অর্জুন গাছ। এর মোটা গুঁড়ি দেখলে আন্দাজ হয় এই গাছ কত পুরনো। ঘাগড়া দেখে আমরা চললাম তারাফেনি ব্যারেজ দেখতে। সবকটা রাস্তাই খুব সুন্দর। তারাফেনি ব্যারেজ পৌঁছে গেলাম দেখতে দেখতে। ঘাগড়ার জলও শুনলাম এখানে এসে আটকায়। এদিক থেকে জল বয়ে আসছে, একটা হাঁটার রাস্তাও করা আছে। ভগ্নপ্রায় বাড়িতে দেখছি, এখানে শীতকালে খেজুর গুড় পাওয়া যায়। এই দিকটায় জল ছাড়া হচ্ছে। সিঁড়ি বেয়ে নেমে গেলাম। ফটোগ্রাফি করছেন কিছু মানুষ। আবার সিঁড়ি বেয়ে উঠে দেখতে চললাম র ওয়াটার ফেসিলিটি। এখানেই জল শোধন হয়, তারপর চলে যায় বেলপাহাড়ি ও সংলগ্ন এলাকাগুলোতে। তারাফেনি দেখে বাইক ছুটলো খাঁদারানি লেকের দিকে। লোকাল মানুষ বলেন খাঁদারানি, পর্যটকেরা বলেন খান্দারানি। শীতের সময় প্রচুর পরিযায়ী পাখি দেখা যায়, বার্ড ওয়াচারদের স্বর্গরাজ্য। বাঁধের ওপর দিয়ে ওই পারে চলে গেলাম। রাস্তা শেষ আর কি, এরপরে পুরো গভীর জঙ্গল, আর কিছু নেই। কিন্তু পাশে গ্রাম আছে। এইটা দিয়ে, জঙ্গলটা দিয়ে হেঁটে যেতে হয়। হ্যাঁ, বাহ, মানে এই দিকটা আধুনিক হয়নি এখন? হ্যাঁ, না হয়নি। মানে ভয় লাগবে বলছি তো, মানে গেলেই মনে হবে যে আমরা কোথায় আসছি, কিছু মনে হবে না, বাট এখানে কোনো হ্যাঁ, মানে কোনো মানুষ টানুষ দেখতে পাবো না, বাড়িঘর দেখতে পাবো না যতক্ষণ না গ্রামটা আসছে। অনেকক্ষণ পরে পাবেন। আচ্ছা, এই রাস্তায় গাড়ি বাইক কিছুই যায় না, তবে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গেলে কিছু দূরে একটা ছোট্ট গ্রাম আছে। খাঁদারানির এই পারে এসে বসলাম কিছুক্ষণ। এখানে অনেকে মাছ ধরছেন, বেশ অভিনব একটা কায়দা। ছিপের বদলে কাঠিতে সুতো জড়ানো, সেই কাঠি বসানো প্লাস্টিকের বোতলের ওপর, সামনে আবার আরেকটা ছোট কাঠি।
যার মধ্যে সুতো আটকে বাকি সুতো বড়শি ফাতনা সমেত জলে। ছোট মাছ ধরা পড়লে টান পড়বে সামনের ছোট্ট কাঠিতে, আর বড় মাছ ধরা পড়লে সামনের কাঠি উপড়ে যাবে আর পেছনের লাটাই ঘুরতে শুরু করবে প্লাস্টিকের বোতলের ওপর কড়কড় শব্দ করে। তখন এনারা সুতো টেনে মাছ তুলবেন। শুধু অটোমেটিক ছিপই নয়, সাথে আবার রাডার আর তার সাথে অ্যালার্ম ক্লক। এই জিনিস আমি আগে কোথাও দেখিনি। এনারা আজ প্রথম এসেছেন মাছ ধরতে। এনাদের ছিপটার একটু আলাদা রকমের ইঞ্জিনিয়ারিং, তবে কনসেপ্ট একই। খাদারানি লেকের এই পারে ভাঙন হয়ে লেক বড় হয়েছে আরো। এই বছরে এই অঞ্চলে বৃষ্টিও হয়েছে অনেক বেশি। মাছ হয়, রোজ হয়? আচ্ছা। খাদারানি লেকের ধারে বসে যারা মাছ ধরছিলেন তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম। সময়ের হুঁশ ছিল না। হঠাৎ হুঁশ ফিরতে আমরা বাইক নিয়ে চললাম গার্ডাসিনী পাহাড়ের দিকে। গার্ডাসিনী পৌঁছে দেখলাম মাথার উপর বৃষ্টি আর পায়ের নিচে কাদা। বৃষ্টির চোটে ওপরে ওঠার রাস্তাটা একটা ছোটখাটো নালাতে পরিণত হয়েছে। এই হচ্ছে গার্ডাসিনী যাওয়ার রাস্তা, কিন্তু বর্ষার জন্য রাস্তার আপাতত এই অবস্থা, কাদা হয়ে আছে, জল নামছে ওপর থেকে, পাহাড়ের জল, বৃষ্টির জল। এই রাস্তাটা কিন্তু উপরে উঠে যাচ্ছে, আর ওপরে বোধহয় একটা শিব মন্দির আছে। হ্যাঁ, উপরে শিব মন্দির একটা আছে। এই হচ্ছে রাস্তার অবস্থা। এখন ঘড়িতে বাজে 1:30 আর আকাশে নেমেছে বৃষ্টি। আজকে আমার মনে হয় না উপরে ওঠা হবে, লাঞ্চের টাইমে ফিরতেও হবে হোমস্টেতে, আর এই রাস্তা দিয়ে ওঠাটা খুব রিস্কি। তো শীতকালে যখন আসবো তখন আমি উপরে উঠবো। আপনারা যদি আসেন আপনারা কিন্তু অবশ্যই ওপরে উঠবেন, মানে এই সময়টা তো না আসাটাই ভালো আমি বলবো। যদি বর্ষার জঙ্গল দেখার হয় তাহলে দেখার জন্য অনেক কিছু আছে ঝাড়গ্রাম বেলপাহাড়িতে, বাট ওটা বাদ দিলে যদি আপনারা শীতকালে আসেন তাহলে কিন্তু গার্ডাসিনী অবশ্যই উঠবেন। কাদা পিচ্ছিল, নুড়ি পাথর নড়বড়ে। এই পরিস্থিতিতে এই রাস্তায় 1 ঘন্টার চড়াই পথ উঠবো না, এটাই ঠিক করলাম। শীতকালে যখন আসবো শুকনো থাকবে, অবশ্যই উঠবো। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, যারা গার্ডাসিনী আসবেন তাদের জন্য বোতলও আপনারা ভরে নিতে পারেন। এই যে পাশে একটা বাংলা কলও আছে, ওদিকে কুয়ো আছে, কুয়োর এরিয়াটায় জুতো পরে নামা বারণ, চাতালটায়। আর এটা কিন্তু মানে এখানকার মাটির তলের জল, জলের টেস্টও অনেক আলাদা, ঠান্ডা, অনেক ঠান্ডা জলটা এখানকার। ফেরার পথে মনটা একটু খারাপ হয়ে গেল। ওপরে উঠতে পারলে ভালো লাগতো। ভিউটা শুনলাম অসাধারণ। কই বাত নেই, শীতকালে উঠবো। তবে বেলপাহাড়ি এসে মন খারাপ করে বেশিক্ষণ থাকা যায় না। টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছিল, এবার একটু গতি বাড়লো। জঙ্গলের মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা, মাঝে মাঝে উজ্জ্বল হলুদ 2-1টা মাইলস্টোন, আর তার মধ্যে বৃষ্টিতে বাইক রাইড। মন কতক্ষণ আর খারাপ থাকবে। আজকের বেলপাহাড়ি সাইট সিইং এখানেই শেষ। ফেরার পথে একবার বেলপাহাড়ি বাজার গেলাম একটু দরকারে, আর তখনই বৃষ্টি এলো ঝেঁপে। তবে কিছুক্ষণের মধ্যে তা থেমেও গেল। আমরা ফিরে চললাম বদারিতে আমাদের রিসর্টের দিকে। খিদে পেয়েছে, স্নান সেরে লাঞ্চ করব। আজকে রিসর্টে প্রচুর লোক। লোকাল নেতামন্ত্রীদের একটা গ্রুপ এসেছে ডে ট্রিপে। লাঞ্চ সেরে চলে যাবেন। স্নান টান সেরে উঠে আজকের লাঞ্চ রুমেই নিয়ে নিলাম। মেনুতে ছিল ভাত, কুমড়োনি, শাক, আলু উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত আর ডাল, সঙ্গে মাছ তো ছিলই। শেষ পাতে ছিল দই আর চাটনি। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বেরোলাম হাঁটাহাঁটি করতে। রিসর্ট থেকে বেরিয়ে ডান দিকে ঘুরলেই ক্ষেত জমি, বাঁ দিক দিয়ে আমরা ফিরলাম। ডান দিকের রাস্তায় ধরলাম, দুদিকে ক্ষেত, তাদের পেছনে পাহাড়। এই দিকটাই পশ্চিম দিক। সূর্য নেমে এসেছে দিগন্তের কাছে। কিছুটা গিয়ে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। পাকা রাস্তা ডান দিকে ঘুরে যাচ্ছে কালকে দেখা ছোট্ট বসতিটার দিকে, আর বাঁ দিকে ক্ষেতের মাঝখান দিয়ে চলে যাচ্ছে আল পথেই নামলাম। ক্যামেরাটা অন করে একটু এদিক ওদিক ঘোরাতেই বৃষ্টি এলো। খুব জোরে নয়, তবে আস্তেও নয়। দৌড় দিলাম রিসর্টের দিকে। রিসর্টে ঢুকে ঘরে ঢুকে যাবো কিনা ভাবছি, এমন সময় বৃষ্টি থেমেও গেল। মেঘ সরে যাচ্ছে, আবার বেরিয়েই পড়লাম। বৃষ্টি হয়ে সবকিছু আরো সবুজ হয়ে উঠেছে। প্রকৃতি যেন স্যাচুরেশন 1 ধাপ বাড়িয়ে দিয়েছে।
এই জিনিস ক্যামেরায় দেখলে হবে না, অন্তত অ্যাকশন ক্যামেরায় তো নয়, চোখে দেখতেই হবে। চোখে না দেখলে এর সৌন্দর্য বোঝা যাবে না। একটি মেয়ে ক্ষেতের ধারে সাইকেল রেখে আল ধরে ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। ক্ষেত আর আল যেখানে শেষ সেইখানে মঙ্গলবার হাট বসে। এখানকার মানুষজনও কত সরল এবং বিশ্বাসযোগ্য, এবং লোকজনকেও কতটা বিশ্বাস করে। একটা মেয়ে এলো, ও সাইকেলটা এখানটায় রাখলো, এখান দিয়ে মেন রোডটা গেছে, তো জাস্ট মেন রোডটা থেকে আলটা শুরু হচ্ছে, ক্ষেতের মুখটায় সাইকেলটা রাখলো, রেখে এটা দিয়ে হেঁটে ওই দিকে চলে গেছে। ওই পেছনে বড় একদম পেছনটা একটা খেজুর গাছ আছে, অতটা অবধি দেখা যাচ্ছিলো, তারপর দেখলাম ওটা পেরিয়ে চলে গেল। তো আমি যতটা জানি ওপারে একটা হাট আছে যেটা এই মাঝখান দিয়ে যেতে হয়। তো ও এখানে সাইকেলটা রেখে পুরোটা ক্রস করে যেখানে চলে গেল, আমি ওকে দেখতে পাচ্ছি না, মানে ওর সাইকেল দেখতে পাচ্ছে না, আর সাইকেলটা কিন্তু লক করাও নেই। ও এসে জাস্ট রাখলো, নামলো, হেঁটে চলে গেল এখান থেকে। যে কেউ চাইলে রাস্তা দিয়ে যাওয়ার সময় জাস্ট নিয়ে প্যাডেল করে চলে বেরিয়ে যেতে পারে, কিন্তু কেউ নেবে না। মানে রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারাও কেউ তাকাচ্ছে না, এটা ওরাও জানে। তো সেই লেভেল অফ ট্রাস্টটা এখানকার লোকজনের মধ্যে কিন্তু এখনও আছে। বাবাকে খুঁজতে এসেছিল, দেখা হওয়ার পর বস্তা ভর্তি কেটে রাখা ঘাস সাইকেলে চাপিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ক্ষেতের মাঝখানে ওই দূরে বাঁশ, খড় আর ওপরে বস্তা দিয়ে ছোট গুমটির মতন করা আছে, কৃষকদের বিশ্রামের জায়গা। উনি মনে হয় সেই দিকেই চললেন। সন্ধ্যা নাম্ব করছে। এই দিকটায় ক্ষেত, বসতির পেছনে চিতি পাহাড় দাঁড়িয়ে আছে নিস্তব্ধতায়। পা চালালাম রিসর্টের দিকে। ইনি, আমি যেই ঢোকার চেষ্টা করেছি গেট খুলে, ইনি সোজা আমাকে ডজ দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এবার ধরে এনে বলপূর্বক ওকে আবার ভেতরে ভরে দিয়েছি, তাই ও আমার উপর রেগে গিয়েছে। প্রথমে কিছুটা তেড়ে এলো ছোটো ছোটো পায়ে, দুপা, তারপর আমাকে পাত্তা না দিয়ে এবার নিজের মতো খেলে বেড়াচ্ছে। ব্যাস চললো। রিসর্টে ফিরে বারান্দায় দাঁড়িয়ে চা খেতে খেতে সন্ধে নামা দেখলাম চিতি পাহাড়ের কোলে। লিখবো বলে ঘরে ঢুকতেই সন্ধ্যের স্ন্যাক্স চলে এলো। ঘরে বসেই স্ন্যাক্স সাঁটিয়ে লেখা সেরে বাইরে এসে বসলাম আবার। যে কোনো নির্জন জায়গাতেই রিসর্টগুলো রাতেই বেশি ভালো লাগে। এই রুমগুলো দেখাবো বলেছিলাম, ভুলেই গিয়েছিলাম। চলুন এই বেলা দেখে নিই। আচ্ছা, এটাও কিন্তু এসি রুম। টিভি আছে, এখানে আয়না আছে, এদিকে চেয়ার টেবিল আছে, এখানে বেড, এই এসি, ফ্যান, লাইট সব কিছু আছে, আর ওয়াশরুম, এই যে কমোড, গিজার আছে, আয়না আর বেসিন। কিছুক্ষণ ভেতরে ঘোরাঘুরি করে 8টা নাগাদ রাস্তায় হাঁটতে বেরোলাম। যতদূর চোখ যায় নিকশ কালো অন্ধকার। এখন বাজছে 8:45, ডিনার করতে দেরি আছে, তাই আমি বাইরে হাঁটতে বেরোলাম। আমি চুপচাপ থাকবো, এখানটা দিয়ে হাঁটবো। এই ক্যামেরায় কতটা ক্যাপচার হবে আমি জানি না, বেশিরভাগটাই হবে না। ঘুটঘুটে, এমনিও ঘুটঘুটে অন্ধকার, রিসর্টের সামনেটুকুতেই শুধু আলো আছে, বাট আশেপাশের সাউন্ডটা জাস্ট শুনুন। 10টা নাগাদ রুমে ফিরে এসে ডিনার সেরে নিয়েছিলাম। ডিনারে ছিল সেই চিকেন থালি। আকাশে এক ফালি চাঁদ উঠেছে, যদিও এই চাঁদ চারপাশের অন্ধকারে একটুও ফাটল ধরাতে পারেনি। জঙ্গলমহলে এলে দিন ও রাতের ফারাক, কোলাহল আর নিস্তব্ধতার ফারাকটা স্পষ্ট বোঝা যায়। এখানে শহরের হলুদ আলো সন্ধ্যের পরেও দিগন্তকে হলদে করে রাখে না। রাতের নিস্তব্ধতা খান খান করে গাড়ির হর্ন বেজে ওঠে না। জঙ্গলমহলে রাত্রি এখনও স্বমহিমায় নেমে আসে। আজই বদারিতে আমার শেষ রাত, যদিও একটু পরেই ঘুম, তারপর আরও একটা নতুন সকাল, তারপর সেই গতে বাঁধা গল্প। ব্রেকফাস্টের পরে চেক আউট, তারপর অটো ধরে স্টেশন এবং সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। প্রত্যেকটা গল্পেরই তো একটা শেষ থাকে। তবে সত্যি বলতে কি, পাহাড়ে
অথবা আমার খুব প্রিয় এই ছোটনাগপুর মালভূমির বিভিন্ন জায়গাগুলো ঘোরার সময় দেখেছি এখানকার গল্পেরা ছোট গল্পের মতন। ওই যে শেষ হইয়া হইল না শেষ, কোথাও একটা এর রেশ থেকেই যায়, বাধ্য করে আরও একটা নতুন গল্প খুঁজতে বেরোতে। আর আপনাদের প্রতিটা কমেন্ট, লাইক, সাবস্ক্রিপশন আমাকে উৎসাহিত করে আরও একটা নতুন গল্প বলতে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটা গল্প নিয়ে। আজকেরটা না হয় এখানেই শেষ হোক। ভালো থাকুন আর প্রকৃতিকে ভালো রাখুন। টাটা।